আচ্ছা। তো আজকে আমরা যেই কারণে অনলাইন হয়েছে আমি একটু বলে দিই যে আজকেই আমাদের রাজ্য সরকারের যে বাজেট সেই বাজেটটা আজকে ঘোষণা করা হয়েছে এবং বাজেট অনুসারে বলা হয়েছে যে 50,000 রিক্রুটমেন্ট আমাদের হবে, সেটা টিচিং এবং নন টিচিং নিয়ে। অনেক ধরনের ছোট ছোট বিষয় আমরা অনেক সময় কি করি যে নেগলেক্ট করে দিই বা শুনি না, কিন্তু ভালো করে যদি শোনো তাহলে দেখবে টিচিং এবং নন টিচিং। এবার বক্তব্য হচ্ছে এই 50,000 যেটা হচ্ছে সেটা কি নতুন, না 2025-এরটার মধ্যেই হবে, তাই না? এটা অনেকেই বলছো। তো বাজেট, যে কোনো বাজেট যখনই ধরো ঘোষণা করা হচ্ছে, এই বাজেটটা কিন্তু 2026-27-এর জন্য। এই বাজেটটা দেখবে, এই বাজেটটা কিন্তু 2026-27-এর, যেটা হয়ে এসছে সেটার জন্য না। তো যখনই 2026-27-এর বাজেট ঘোষণা করলো বা আজকে যেটা হলো সেটা কিন্তু পরবর্তী পরের 1 বছরের জন্য। তো আশা করছি পরের 1 বছরের জন্য যেটা হবে সেটা কিন্তু 2025-এর যে রিক্রুটমেন্ট সেটার সঙ্গে অ্যাড হবে না। তার ফলে 2025-এ যে যেটা ছিল ভ্যাকেন্সি যত হাজার ছিল, অনেকে ভাবছে স্যার ওটাই হয়তো হবে, না ওটা না, নতুনটাই হবে। এবং এর মধ্যে শুধু টিচিংয়ের মধ্যেই কিন্তু শুধু এসএলএসটি নেই, টিচিংয়ের মধ্যে প্রাইমারি আছে, আপার প্রাইমারি আছে, এসএলএসটি 9-10 আছে, 11-12 আছে। ইভেন হয়তো এরকমও থাকতে পারে পাবলিক সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মাদ্রাসা সার্ভিস কমিশন। আমি এখন বলতে পারছি না নতুন সরকারের ক্ষেত্রে কি করবে তারা। যাই হোক, এই টিচিং পদগুলো যেগুলো আছে সেগুলো প্লাস নন টিচিং কিছু গ্রুপ সি গ্রুপ ডি, আর কিছু হচ্ছে হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে যেটাকে বলা হয় আমাদের যে কলেজ সার্ভিস কমিশন, সেখানে খুব বেশি সিট থাকে না, 3,000 4,000 থাকে। তো এই মিলিয়ে টোটাল 50,000। তো তার মধ্যে এসএলএসটিটা অনেকটাই আছে, বুঝতেই পারছো। এইবার আমি এসএলএসটির ব্যাচ বা তোমরা যারা এসএলএসটি আমার কাছে পড়ছো, নতুন ব্যাচে হয়তো অনেকে যুক্ত হয়ে গেছে, এর মধ্যে অনেকেই যারা আছো তারা, আর বাকিরা ইন্টারভিউ ব্যাচে, দুটো তিনটা ব্যাচ নিয়ে তখন চলছে। তো তাদের ক্ষেত্রে বলবো যে এসএলএসটি যারা টুতে ইন্টারভিউতে ক্র্যাক করে বসে আছে, আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা, টোটাল 1200 স্টুডেন্ট আমার ক্র্যাক করে বসে আছে, তাদেরকে বলবো একটু ধৈর্য ধরো। ইভেন যারা 11-12-এ রেকমেন্ডেশন পেয়ে গেছো তাদেরকেও বলবো ধৈর্য ধরো। আমি আজ থেকে না, অনেক দিন ধরেই বলছি, ইভেন আজকেও বলবো, এসএলএসটি 2 কিন্তু রিক্রুটমেন্ট হবে। একটু দেরি হচ্ছে কেন? কারণ নতুন সরকার এসছে, নতুন সরকার চাইছে না যে পুরাতন জায়গায় ঝামেলা যেটা হয়ে আছে সেখানে হাত বাড়াতে। কিন্তু কোর্টের যেহেতু অর্ডার, তাদেরকে না চাইলেও তাদেরকে কিন্তু রিক্রুট করতে হবে। হয়তো তারা 31শে আগস্টে গিয়ে বলবে যে 11-12টা হয়ে গেছে, 9-10-এর জন্য আরও কিছুদিন বাড়িয়ে দিন। সেটা এবার কোর্ট কী করবে জানি না, বা কোর্ট হতে তারা একটা অর্ডার দিবে। যখনই কিছু একটা অর্ডার দিবে কোর্ট, তখন কিন্তু নতুন সরকার এবং কমিশন তাদেরকে মানতে হবেই। এবার হ্যাঁ, অনেকগুলো ব্যাপার আছে, ওবিসি, অনেকগুলো এইসব, এগুলো কি হবে জানা নেই। কিন্তু রিক্রুটমেন্ট হবে। সে হয়তো ওবিসি যাদের আছে তারা হয়তো থাকবে, যাদের হয়তো ভুয়ো আছে তারা বাদ যাবে কি যাবে না, সেগুলো যুক্তিতর্কর হিসাব আমি জানি না। কিন্তু এই হচ্ছে ব্যাপার। তো এসএলএসটি 2 এই হচ্ছে বিষয়। এবার যেটা আমি আসছি সেটা হচ্ছে মোটামুটি একটা পরিষ্কার হয়ে গেছে যে এসএলএসটি 3 একটা হবেই। এটা পরিষ্কার। পাশাপাশি একটা আপার প্রাইমারি, একটা প্রাইমারি। প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ বন্ধ হয়ে গেছিলো, ওটা চলবে। যারা টেট পাস করেছে তারা প্রাইমারির, বা যারা ডিএড আছে যারা টেট পাস করেছে তারা প্রাইমারির ইন্টারভিউ দিচ্ছে, হয়তো এই প্রসিডিওরটাই চলবে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে আপার প্রাইমারি আর আমাদের এসএলএসটি 9-10-11-12, এইগুলো কিন্তু একটা রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। এবার যদি বলো স্যার কত তাড়াতাড়ি, এটা আমিও জানি না, তোমরাও জানো না, কিন্তু আশা করা যায় যে এই বছরের মধ্যে একটা রিক্রুটমেন্ট বেরোবে। এবার যেটার জন্য আমি তোমাদেরকে ডাকলাম আজকে, যে রিক্রুটমেন্ট বেরোবে বেরোবে না, এগুলো প্রচুর চ্যানেল আছে, তারা অনেক কিছু বলে, সেগুলো নিয়ে আমি বাড়তি কথা বলতে যাচ্ছি না। কি হচ্ছে না হচ্ছে, অনেক চ্যানেল আছে তারা ফেক খবর দেয়, ভুয়ো খবর দেয়। আমি যেটা নিয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, 1 নম্বর, আমি তোমাদের কিছু কিছু জিনিস আগে ক্লিয়ার করে দিই। কিছু ছাত্র আমাকে সকাল থেকে মেসেজ করছে, স্যার আমাদের লাইফটা আজকে শেষ হয়ে গেল, যারা ছেলেরা, বা স্যার আজকে হচ্ছে জেনারেল মেলদের জন্য একটা ব্ল্যাক ডে। অবশ্যই, যে 33% ফিমেলদের যখন রিজার্ভেশন করেছে তাতে হ্যাম্পার তো একটা ছেলেদের হচ্ছে, এটা তো মেনে নেওয়ার, মানে মেনে নিতেই হবে, এটার কোনো মানে না মানার কোনো অবকাশ নেই। এটা আমি না, এটা সবাই বুঝতে পারছে। কিন্তু আমি তোমাদের একটু বলে রাখতে চাই, মানে বলি না যে নেগেটিভের মধ্যে আমি পজিটিভ জিনিস খুঁজতে চাই। তো এত এত নেগেটিভের মধ্যে আমি একটা জাস্ট পজিটিভ জিনিস তোমাদেরকে বলতে চাই। আমি একটা ছোট্ট জিনিস তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে আমি সব কিছু বলবো। তো আমার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, ল্যাপটপের। আমি একটা জাস্ট ছবি তোমাদের দেখাতে চাই, যে এই ছবিটা কি তোমরা দেখতে পাচ্ছ, আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি কারোর ভয়েস এখন দিচ্ছি না, জাস্ট কমেন্ট করে আমাকে জানাও যে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। দেখা যাচ্ছে? এই ছবিটা কি তোমরা দেখতে পাচ্ছ? জাস্ট একজন হ্যাঁ লেখো তাহলেই হবে। ওকে, ঠিক আছে। তো আহ, এই যে ছবিটা, আশা করি অনেকে বুঝতেই পারছো। হুম।
এটা কিন্তু 2026-এর বা 2025-এর এই যে রিক্রুটমেন্টে যেটা হলো তার কিন্তু এটা 9-10-এর, হ্যাঁ, তার 9-10-এর এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথমেটিক্সের। তো যারা বলছো যে স্যার 33% ফিমেলদের রিজার্ভেশন দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কি হবে, তাদেরকে আমি একটা হিসেব দেখাই। কারণ অনেকে অনেক কথা বলবে, অনেকে চেষ্টা করবে কনফিউজ করার, অনেকে চেষ্টা করবে তোমার প্রিপারেশন যাতে খারাপ হয় আমার প্রিপারেশন যাতে ভালো হয়, এগুলো করবেই। মানুষকে বোঝা খুব চাপের, সব রকম মানুষ নিয়ে চলতে হয়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন উপকারের থেকে অপকার বেশি করে, ক্ষতি বেশি করে। আমি সত্যি কথা বলছি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেরকম উপকার করে, এরকম উপকার করে যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হয়তো অনেকে আমার নাম জেনেছো, আমার কাছে পড়ছো, কিন্তু অনেকেই আছে যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অন্যান্য ফেক নিউজ, অন্যান্য ভুয়ো খবর এবং কনফিউজিং এবং তোমাকে ভয় পাইয়ে দিবে এরকম খবর দেখো এবং সেখান থেকে একটা মানসিকভাবে টেনশনে পড়ো। তো আমি একটা ছোট্ট জিনিস তোমাদের বলে রাখতে চাইছি যে দেখো, এর আগে 2025 সালে রিক্রুটমেন্ট যেটা হয়েছে সেখানে মেল কটা সিট আছে? 2347। আমি শুধু বেঙ্গলি মিডিয়ামটা বলছি, বাকি মিডিয়ামও আমি আলোচনা করতে চাইছি যদি। আর ফিমেল আছে 1100। তো তোমরা যারা টিচিং পোস্ট, আমি অন্যান্য পোস্টের কথা বলবো না, অন্যান্য চাকরিতে আমি যেতে চাইছি না, আমি টিচিং পোস্টের কথা বলছি। টিচিং পোস্টের ক্ষেত্রে আশা করি বুঝতে পারছো যে মেয়েদের স্কুল থাকে, সেই মেয়েদের স্কুলে কিন্তু মেয়েদের আলাদা করে সিট থাকে, সেখানে ছেলেরা চাকরি পায় না। সেটা আজ থেকে না, সেটা অনেক দিন ধরেই আছে। এবং এটার সঙ্গে আশা করছি সবাই অবগত, যারা জানো না তারা জেনে নাও। তার ফলে যদি আমি বলি যে বেঙ্গলি মিডিয়ামে 2025 সালে কত সিট ছিল ম্যাথামেটিক্সে, তাহলে 2347 প্লাস 1100, 3347, এইটা হচ্ছে আমার টোটাল সিট ছিল। এবং এই 3347-এর মধ্যে এটা ছিল হচ্ছে মেল ফিমেল জেনারেল যেটাকে আমরা বলছি। আর তার মধ্যে 1100, সরি, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটাল। আর তার মধ্যে 1100 ফিমেল। হ্যাঁ, ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর করে দেখো তো কত পার্সেন্ট হয়। বা 3347, তার 33% যদি করি দেখি আমি কত হয়, একটু ক্যালকুলেটর নিয়ে, আমিও ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেটর করছি। 3347 তার যদি আমি বলি, হুম, যে 33%, 3347 তার 33%, কেমন? 1105 এরকম একটা হয়। 1105টা সিট, কতটা সিট ছিল আগের বার? 1100 সিট, তাহলে 33% অলরেডি টিচিং পোস্টে থাকেই, কম বেশি। তার ফলে যারা জানে না তারা বোকার মতো সকাল থেকে আমাকে মেসেজ করছে এবং একটা দুঃখ কান্না কাঁদছে। তাদেরকে আমি তো এত বোঝাতে পারি না, এত ভয়েস করে, এত কথা বলে, এত চ্যাট করে তো সবার সঙ্গে সম্ভব না। তো যারা যারা এই ধরনের মেসেজ আমাকে করেছিল সকাল থেকে, যারা যারা ফোনে একই কথা বলছিলে, তাদেরকে জাস্ট আমি একটা উদাহরণ দিলাম, এই উদাহরণটা দেখে নাও। তার ফলে নতুন কিচ্ছু তোমাদের এসএলএসটির ক্ষেত্রে কিচ্ছু পরিবর্তন হয়নি। এসএলএসটির ক্ষেত্রে যা ছিল তাই, অন্যান্য ক্ষেত্রে আলাদা ব্যাপার। এসএলএসটির ক্ষেত্রে যেই ক্ষেত্রে টিচিং পোস্ট, যেই ক্ষেত্রে নন টিচিং পোস্ট, যেই সমস্ত ক্ষেত্রে মেয়েদের আলাদা পোস্ট ছিল আগেও, তারা একই ওই 33% ফিমেলদের ছিলই। তার ফলে তুমি নতুনভাবে 33% ফিমেলরা অ্যাড হচ্ছে না এই পোস্টের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? যা ছিল কম্পিটিশন তাই আছে। তার ফলে ওই দুঃখ করে, ভয় পেয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়াশোনাটা ছেড়ে দিও না, তাতে ক্ষতি তোমার হবে, অন্য কারণ না। আর মানুষ তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। কিছু কিছু মানুষের কাজই হচ্ছে বিভ্রান্ত করা। কেন? কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে চ্যানেলকে গ্রো করবে। আর তার ফাঁদে পড়ে যাচ্ছে কিছু স্টুডেন্ট, এগুলোকে বলে স্ক্যাম। এগুলোর ফাঁদে পড়ো না। দেখবে হাজারখানা চ্যানেল এখন ভিডিও বাড়িয়ে দিয়েছে, ব্ল্যাক ডে ফর মেল জেনারেল স্টুডেন্টস, তুমিও দেখছো, ওই ভিডিও তোমার কাছে আসবে, কারণ তুমি তো সার্চ মারছো ওটা নিয়ে সবসময়। তুমি ওটাই দেখবে আর ওটাই তোমার কাছে প্রথম আসবে, আর ওই ভিডিও দেখে তুমি ঘাবড়ে ডুবড়ে ভাববে যে কি হয়ে গেল। একদম ঘাবড়াবে না, আমার কথা শোনো। চাকরি পেতে গেলে এই 50,000 যে রিক্রুটমেন্ট হচ্ছে, সেই 50,000-এর মধ্যে যদি তুমি তোমাকে দেখতে চাও, তাহলে আমার কথা শোনো, আমার মতো করে চলো। আর যদি মনে করো না স্যার আমি আমাকে দেখতে চাই না, আমি খুব ভালো বুঝি নিজেরটা, তাহলে নিজেরটা বোঝো, কষ্ট করো, দুঃখ করো, ফ্রাস্ট্রেটেড হও, তোমার লাইফ তোমার। আর আমার কথা যদি শোনো, তাহলে চাকরি যদি ঠিকঠাক পড়ো, আমার কথা যদি শোনো, তাহলে চাকরি পাওয়ানোর দায়িত্ব আমার, রেসপন্সিবিলিটি আমার। আমি বলছি না যে পাইয়েই দেবো, কিন্তু আমি চেষ্টা করব। আমি চেষ্টা করবো যে তুমিও নিজে চেষ্টা করো। তার ফলে এই যে হিসেবটা এটা দিলাম, সেই হিসেবটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার যদি বলো স্যার হিন্দি মিডিয়ামে তো হয়নি, একটু কমে গেছে, আমি তো বলছি কম বেশি হবে। হিন্দি মিডিয়ামে যদি আমি দেখি তাহলে 255 মধ্যে 64, নিয়ার অ্যাবাউট 25%-এর বেশি। তার ফলে একটু এদিক ওদিক যদি হয়, তা নিয়ে তো এমন কিছু মানে ভেঙে পড়ার কিছু নেই। ছেলে মেয়েগুলো দেখছি, ছেলেগুলো ভেঙে পড়েছে আজকে, কিছু কিছু ছেলে। 107টার মধ্যে 30টা ফিমেল সিট আছে, তো 30%-এর মতো। তার ফলে তুমি এত ভেঙে যাচ্ছ কেন যে 33% ফিমেলদের হয়ে গেল, তো কি হয়েছে তোমার?
এটা তো আগেও ছিল, এখনো আছে। হ্যাঁ, যদি বলো স্যার অন্যান্য পোস্টে, সেটা আলাদা ব্যাপার, আমি অন্য পোস্টের ক্ষেত্রে আমি যাচ্ছি না। আমার কাছে তোমরা এসএলএসটি পড়ছো, আমার কাছে তোমরা আপার প্রাইমারি যদি পড়ছো, আমার কাছে যা যা পড়ছো আমি সেগুলো নিয়ে কথা বলবো, এবং যা যা পড়ছো সেগুলো টিচিং এবং নন টিচিং স্কুল সংক্রান্ত এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে যা আগে ছিল কম বেশি তাই হয়েছে। বুঝতে পেরেছো? যা আগে ছিল ওই 30 থেকে 33%, ওটাই আছে। আমাদের ক্ষেত্রে এই টিচিং পোস্টের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি, তার ফলে মাথা থেকে এই চিনতে একদম বের করে দাও যে স্যার আলাদাভাবে 33% ফিমেল, অমুক তমুক, একদম বের করে দাও। আর যদি বের করতে না পারো তাহলে ছেড়ে দাও, আর চাকরি পেতে হবে না, কারণ তুমি ফ্রাস্ট্রেটেড, তোমার মধ্যে ফ্রাস্ট্রেশন ঢুকে গেছে, তুমি সব কিছুতে নেগেটিভিটি ধরছো। আমার স্টুডেন্টদের নেগেটিভিটির কোনো জায়গা নেই, প্রথম কথা বলে রাখছি, এবং পজিটিভ জিনিস দিয়ে শুরু করলাম। ঠিক আছে, তাহলে যারা যারা টেনশন করছিলে টেনশন কাটলো, যারা যারা টেনশন করছিলে ছেলেরা বিশেষ করে, জেনারেল ছেলেরা বিশেষ করে, তাদের কি টেনশন কেটেছে না এখনো টেনশন করছো? আশা করছি তাদের টেনশন আমি কাটাতে পারলাম। তাহলে এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, বলে না যে আদা জল খেয়ে নেমে পড়তে হবে। কোথায় নেমে পড়তে হবে? আমাদের একদম পড়াশুনো করতে। তো যাই হোক, তো আমরা যেটা বলার সেটা হচ্ছে যে আহ, এক মিনিট। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এটা একটা হলো, প্রথম ঘটনা বলে দিলাম। আচ্ছা, দ্বিতীয়ত তাহলে এইবার আমরা টিচিং পোস্টের ক্ষেত্রে এগুলো নিয়ে ভাববো না, অন্যান্য পোস্টের ক্ষেত্রে যারা ভাববে ভাববে, তাহলে আমরা সমান। এবার দুটো তিনটে জিনিস আমি বলি। 2025, আমি বারবার করে বলে এসেছি, আজও বলবো, হয়তো আমি পড়াই, নেগেটিভ কথা বলতে পারি না, কিন্তু 2025-এর এসএলএসটি না, যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের ইতিহাসে সব থেকে বাজে নিয়মের পরীক্ষা হয়েছে, একদম, আমি সবাইকে সম্মান দিয়ে বলছি। ইন সার্ভিসরা 10 নম্বর এক্সট্রা পেয়েছে, তাতে ফেসার্সরা ভুক্তভোগী হয়েছে। ফেসার্সরা কেন একটা পরীক্ষাতে ভুক্তভোগী হবে? হওয়া উচিত না। আমি ইন সার্ভিসদের হয়ে কথা বলছি, ফেসার্সদের হয়েও কথা বলছি। আবার ইন সার্ভিসদের চাকরি চলে গেছে, তারাও কেন ভুক্তভোগী? এই যে সব কিছুকে একটা খিচুড়ি করে দেওয়া, সেটাই হচ্ছে এসএলএসটি 2, যেটাকে 2025 সালে হয়েছে। প্লাস ফেসার্সরা একদম বঞ্চিত হয়েছে। যদি বলবো স্যার ফেসার্স তো 20,000 পেয়েছে অমুক তমুক, ওই হিসাবে আমাকে দেখিয়ে লাভ নেই। জেনারেল ফেসার্স পাইনি। জেনারেল ফেসার্স নিয়ে আমার কাজ। যারা এসসি ফেসার্স, যারা এসটি ফেসার্স, যারা ইডাব্লিউএস ফেসার্স, তাদের নিয়ে আমি কথা বলছি না, কারণ ওগুলোতে অনেকেই পেয়ে যায়। কিন্তু যারা জেনারেল, যারা 60-59 পেয়েছে, যারা 58 পেয়েছে, 60-60 পেয়েছে, তারা পাচ্ছে না, তাহলে তো এটা খারাপ জিনিস। তার ফলে এই জিনিসটা হয়েছে। এই 10 নম্বরটা কিন্তু 2026-এর এসএলএসটিতে বা 2027-এর এসএলএসটি 3-তে হবে না। তার ফলে ফেয়ার। হ্যাঁ, এবার বলতে পারো স্যার একাডেমিক কি থাকবে? মনে হচ্ছে থাকবে। যদি থাকে তাহলে যারা যারা খুব সিনিয়র, তারা একটু হয়তো একাডেমিকে কম পাবে, কিন্তু সেটা ম্যানেজেবল, সেটা মেকআপ করা যায়। ইন্টারভিউ তো 10 নম্বর, এক্সপিরিয়েন্সে 10 নম্বর এক্সট্রা দিয়ে দেওয়া সেটা আলাদা, আর একাডেমিকে 1-2 নম্বর কম বেশি সেটা আলাদা, সেটা ম্যানেজেবল। ক্যালকাটা ইউনিভার্সিটির যারা, তারা একটু কমই পেতে দেখবে, বিএসসিতে একটু কম দেয়, ঠিক আছে, ওগুলো ম্যানেজেবল করা যায়, ওগুলো আছে। ইন্টারভিউতে আজকেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্স গুলো বলে দিল যে কোনো রকম দুর্নীতি হবে না, ফেয়ার অ্যান্ড ফ্রেশ। তার ফলে এই ইন্টারভিউতে চেনা জানা করে ওগুলো হবে না। কেন? তার নিয়ম বললো যে আমাদের ইউপিএসসি মডেলে হবে। ইউপিএসসি মডেল মানে কোনো রাজনৈতিক কিছু, কোনো চেনাশোনা, কোনো এইগুলো থাকবে না। ইউপিএসসি মডেল মানে, যেখানে ইউপিএসসিতে দেখবে যে কোনো রকম, যেখানে যে বোর্ডটা হয় সেই বোর্ডের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না যারা ইনফ্লুয়েন্স করতে পারে। হ্যাঁ, এবার আমাদের সমস্যা কি হয়? আমাদের সমস্যা যে রাজনৈতিক ব্যক্তিত্বের থেকেও যেই সমস্ত টিচাররা ইন্টারভিউ বোর্ডে বসে তারা বেশি ইনফ্লুয়েন্স করে। এই একটা সমস্যা। এটাকে তোমরা চেষ্টা করতে পারো মেলের মাধ্যমে বা একটা গণ ডেপুটেশন দিয়ে সেটাকে চেঞ্জ করতে, যে ইন্টারভিউতে খুব কম, বা হয়তো এমন লোকজনকে ডাকা যেটা হয়তো অন্য স্টেট থেকে আসছে। হ্যাঁ, ওরা হয়তো বাংলা বলতে পারবে না বলে একটা সমস্যা, কিন্তু এমন, বা এটাকে রিজিয়নাল না করে, রিজিয়নালে বেশি হয়, সেন্ট্রাল করে দিতে ইন্টারভিউটা, এরকম একটা কিছু মানে হলে খুব ভালো হয়, কারণ রিজিয়নালে চেনা বেশি থাকে। ধরো আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টে, মালদা ডিস্ট্রিক্টের টিচাররা আমাকে চেনে, আমার খারাপ করতে পারে ভালো করতে পারে তাদের হাতে। কিন্তু আমি ধরো অন্য জায়গায় গেলাম, ধরো আমি কলকাতাতে গেলাম, কলকাতাতে আমাকে সেই টিচার নাও চিনতে পারে, তাহলে ফ্রেশ অ্যান্ড ফেয়ার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাচ্ছে। সেটা আশা করছি হবে যখন বলছে। কারণ দেখো, রাজ্য সরকার তো, তোমরা তো জানোই যে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে প্রায় কম বেশি সবই পালন করছে। বিশেষ করে ধরো সরকারি কর্মচারীদের ডিএ 20% বাড়িয়ে দিল, যেটা এত বছর ধরে 18% ছিল মমতা ব্যানার্জি করেছে, সেটা এক লাপে একদিনে বা এক মাসে 20%, মানে বিশাল। কেউ এক্সপেক্ট করেনি, বিয়ন্ড এক্সপেকটেশন। অনেকে করেছিল, কেউ 12%, কেউ 10%, কেউ 4%, কিন্তু 20% কেউ আশা করেনি। এবং বলছে যে এরপর আরও 22% দিয়ে 60% সেন্ট্রালের সঙ্গে করে দিবে। হিউজ বেতন বেড়ে গেছে অনেকের, বা বেড়ে যাচ্ছে। এবার বেকারদের জন্য, যারা যারা মাধ্যমিক পাস, এইচএস পাস, তাদের জন্য 2,000 টাকা করে দিচ্ছে, যাদের গ্র্যাজুয়েশন তাদের জন্য, মানে সব ফিল্ডে চেষ্টা করছে যে যে সংকল্প বা প্রতিশ্রুতিটা তারা নিয়েছে সেগুলো দিয়ে দিতে।
বা সেগুলো তারা পালন করছে। তার ফলে আশা করছি যে এখানেও যেটা বাজেট, এটা তো ওপেনলি, এটা তো আর কোনো প্রেস কনফারেন্স, এটা ওপেনলি বাজেটে, বাজেট মানে কিন্তু ফিক্সড, যা যা বলেছে তার কম বেশি সব কিছুই হয়। এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলে দিয়েছে 1 লক্ষ, তার মধ্যে 50,000 স্পেসিফিক্যালি বলে দিয়েছে টিচার। তার ফলে তোমরা যদি ভাবতে পারো স্যার 1 লক্ষের মধ্যে তো 10,000ও টিচার হতে পারে না, একদম বাজেটটা দেখবে প্রত্যেকটা জিনিস স্পেসিফিক্যালি বলে দিয়েছে। 20,000 পুলিশ, 10,000, 11,000 তো গ্রাম পঞ্চায়েত, এগুলো সব বলে দিয়েছে। গ্রাম পঞ্চায়েতটা বলেনি, এর আগে দিলীপ ঘোষ বলে দিয়েছে। তার ফলে এই যে ভ্যাকেন্সিগুলো, এই ভ্যাকেন্সিগুলো কিন্তু আসছে। এবং SLST 3-তে আশা করছি বুঝতে পেরেছো যে তোমাদের কিন্তু ফ্রেশ অ্যান্ড ফেয়ার। তার ফলে আমি জেনারেল মেল আর আমি অমুক আমি তমুক এগুলো কিন্তু আর শুনবো না। পড়তে হবে, রিটেনটা ভালো করে দাও। হয়তো তুমি একাডেমিকে একটু পিছিয়ে যেতে পারো, ইন্টারভিউতে হয়তো তোমার খারাপ হলে তুমি 2 নম্বর কম পেতে পারো, তার জন্য কিন্তু তোমাকে রিটেনে বেশি নাম্বার পেতে হবে, যেটা আমি মনে করি। আমি মনে করি যে তুমি হয়তো ইন্টারভিউতে 2 নম্বর কম পেতে পারো, তার জন্য তোমাকে প্রথমে ব্যাকআপ রাখতে হবে। কি ব্যাকআপ রাখতে হবে? তোমাকে রিটেনটা। এবার সব থেকে এটা ভাইটাল, সেটা হচ্ছে 2026-27 যে SLST, সেখানে কিন্তু এবার যেটা কোশ্চিন হবে, আমার কথা বিশ্বাস করো তোমরা, WBCS লাস্ট যে পরীক্ষাটা হলো এই যে 10 দিন আগে, এই ঘরানায়, এবং সেই ঘরানাটা কি, যারা WBCS দিয়েছো তারা দেখেছো 10 বছর ধরে বলে এরকম টাফ কোশ্চিন হয়নি। যদি বলো টাফ কি, টাফ কাকে বলে জানো? যেটা কমন পায় না সেটাকে বলে টাফ। ছাত্রছাত্রীরা টাফ কাকে বলে? যে কঠিন, হার্ড, যেটা কমন পায় না। কেন কমন পায় না? সবই তো সিলেবাস আছে। তার মানে সে গতানুগতিক নিয়মে পড়ে এসছে, তাকে কিছু কোচিং সেন্টার ওগুলোই পড়িয়ে গেছে যে দাও 10 বছরের কোশ্চেন সলভ করে দাও, তার বাইরে সে কোনদিন ভাবেনি। SSC-তেও কিছু কোচিং সেন্টার বা কিছু বই ওই গতানুগতিক পড়িয়ে যায়, যেমন বংশীধর সাউ, ওই একই কোশ্চেন, কোনো নতুনত্ব নেই। তার ফলে ওইভাবে করলে চলবে না। এবার কি পড়তে হবে? টেক্সট বই পড়তে হবে, রিড টেক্সট বুক। এবং টেক্সট বই যদি ঠিকঠাকভাবে পড়ো, তাহলে SLST রিটেন এক্সামে তোমার ভালো নম্বর পাওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি নিজে একদম গর্ব করে বলতে পারি, আমি নিজে টেক্সট বুক পড়ি এবং তোমাদেরকেও টেক্সট বুক ফলো করাই। যদি বলো স্যার আপনি তো যেগুলো পড়াচ্ছেন সেগুলো কোথায় পাবো, দেখবে সব কিছু SK মাপা যে বইগুলো বলে দিয়ে একদম হুবহু তার এক্সারসাইজ আছে। দেখবে গতকাল সিরিজের যে অঙ্কগুলো করিয়েছিলাম, কেউ কি দেখেছো ওগুলো? SK মাপার এক্সারসাইজের অঙ্ক একদম ধরে ধরে 10খানা এক্সারসাইজ করাচ্ছে SK মাপা থেকে। যদি বলো যে আরো ডিটেলসে ক্লাস আছে, BSC সব দিয়ে দিয়েছি। আমার কাছে তো BSC ক্লাসে, সেখানেও সব দিয়ে দিয়েছি। তো এরকম জিনিস আর পাবে না। আমি বলছি, আমি নিজে থেকে বলছি, আমি যদি তোমাদের জায়গায় হতাম, আমি সত্যি কথা বলছি যে এরকম জিনিস আর পাবে না। আমার মতো জিনিস আর কোথাও পাবে না, গোটা মানে খুব কম জায়গাতে পাবে। আমি কোথাও পাবে না বলাটা হয়তো বলবে স্যার আপনার অহংকার, কিন্তু সত্যি কথা বলছি, আমি তোমাদের হয়ে কথা বলছি, আমি আমাকে গর্ব করে বা অহংকার করে বলছি না। এরকম জিনিস যদি আমি পেতাম না, আমার মতো স্যারকে, আমার মনে হতো ভালো হতো। কারণ এই যে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানো বেসিক থেকে, অ্যানালিসিস বেসিক থেকে কিভাবে পড়াচ্ছি তোমরা জানো, কোনো কনসেপ্টে কোনো ঘাটতি থাকবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকবে। টেক্সট বুক পড়ো, টেক্সট বুকের এক্সারসাইজ করো। একটা টেক্সট বুক পড়ো, হাজারটা টেক্সট বুক পড়ার দরকার নেই। মানুষজন কনফিউজ করে অমুক বই তমুক বই, দেখবে কিছু কিছু ছেলে থাকে, তাদেরকে বলে আতেল। আতেল মানে বুঝো, চারটে করে বইয়ের নাম বলবে, ওই পড়েছিস, ওটা পড়েছিস, সেটা পড়েছিস। দরকার নেই ওদের কথা শুনে, একটাই পড়বে দেশি রাইটারের বই, SK মাপা অ্যানালিসিস। তারপর দেখি তো কে তোমাকে আটকাচ্ছে SSC থেকে, আটকাতে পারবে না। একটাই প্র্যাকটিস বই করো, যে কোনো একটা, আমি বলে দেবো। বংশীধর সব এখন কমন হয়ে গেছে। তারপরে আমাদের যিনি আছেন বলো, ওই কর, বলো, এই ভুলে যায় 3টে রাইটার। হ্যাঁ, কর, কর জানা যেটা আছে, সেটাও এখন কমন হয়ে গেছে। আরো কিছু বই বেরোবে যখন পরপর পরপর SLST গুলো হবে, আরো দেখবে মার্কেটে প্রচুর বই, সেগুলো প্র্যাকটিস করে, প্র্যাকটিসটা তুমি করতে পারো বিভিন্ন বই থেকে। আমি মক টেস্টগুলো দিই, আমার কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করা, আর আমার প্র্যাকটিস ব্যাচে 50টা ক্লাস ছিল, সেখানে দেখবে কি হার্ড লেভেলের কোশ্চেন থাকে। সেগুলো যদি করো তাহলে কোনো কিছু তো ভয় পাবে না। এই ভয়টা দূর করতে হবে। তো যাই হোক, এগুলো হচ্ছে বলার। আশা করছি আমি বোঝাতে পারছি তোমাদের যে এগুলো পড়তে হবে। এবং SLST কিন্তু কোশ্চেন ওই SLST 2 এর মতো হবে না। তারপরে SLST 2-তে অনেকেই 3 মাস, 4 মাস, 5 মাস পরে পাস করে গেছে, আমাকে বলেছো স্যার 3 মাস পরে পাস করলাম, থ্যাংক ইউ স্যার। 3 মাস পরে পাস করে গেছো, ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু কনসেপ্ট কিন্তু তোমার উইক ছিল, এটা আমি জানি, আমার স্টুডেন্ট তো। তার ফলে পাস করে গেছো, খুব ভালো খবর। এবং তুমিও যেন কনসেপ্ট উইক, সেই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে নাও বা ঠিক করে নাও। সময় আছে, সময়টাকে নষ্ট করো না। সময় কত পাবে আমি জানি না, তবে আমাদের যে, আমি যে ব্যাচটা শুরু করেছি সেটা 1 মাস হলো, সেই ব্যাচে 10 মাস টাইম লাগে। কোর্স শেষ করতে 10 মাস টাইম লাগে। হ্যাঁ, পরীক্ষার আগেও চলবে, প্র্যাকটিস চলবে, সেটাকে বাদ দিয়ে বলছি, থিওরি প্লাস অঙ্ক এগুলো শেষ করতে 10 মাস। পাশাপাশি প্র্যাকটিসও চলবে, সেগুলো আরো ডেট বাড়িয়ে দেবো যদি পরীক্ষা সামনে চলে আসে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যা মনে হয় এখন, যেটা মাস হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মাসে, এই বছরে 7 মাস আছে। আরো হয়তো এই বছরের শেষের দিকে নোটিফিকেশন বেরোলে আরো 3-4 মাস পাবে, 10 মাস পেয়ে যাবে। তাহলে একটা সময় কিন্তু নষ্ট করা যাবে না। এবার আমাদের স্ট্র্যাটেজি কি হবে? আমরা রিয়াল অ্যানালিসিস শুরু করছি। রিয়াল অ্যানালিসিস সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি বড়, সেই জন্য রিয়াল অ্যানালিসিস টাইম বেশি লাগে। রিয়াল অ্যানালিসিসের পর আমাদের শুরু হবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা।
কি শুরু হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। আমি যেভাবে বলছি সেভাবে আমরা এগোবো, ঠিক আছে? কেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে সেট রিলেশন ম্যাপিং। এই জিনিসটা হচ্ছে খুব বেস। এইটা যদি না জানো তাহলে হবে না। তার ফলে যারা আমাকে নতুন ব্যাচে ভর্তিও হচ্ছে বা যারা রিসেন্টলি ভর্তি হয়ে বলেছে স্যার আমার একদম সব ভুলে গেছি, আমি কম্পিটিটিভ লাইনে ছিলাম, আমি আশ্বস্ত করতে পারি আমার ক্লাসগুলো করো, কোনো অসুবিধা হবে না, সব বুঝতে পারবে। এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পর সেট রিলেশন ম্যাপিং প্লাস গ্রুপ থিওরি আর রিং থিওরি ফিল্ড, এই হচ্ছে ব্যাপার। তো এগুলো সব আমরা সুন্দরভাবে করাবো। নেক্সট আমি করাবো, পরপর বলে দিচ্ছি, আমাদের স্ট্র্যাটেজিটা বলে দিচ্ছি, একদম 10 মাসের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি অনুসারে আমরা চলবো এবং তোমরাও চলবে সবাই। লিনিয়ার অ্যালজেব্রা, কেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে যে ফিল্ড পোর্শনটা আছে সেই ফিল্ড পোর্শনটা আমাদের লিনিয়ার অ্যালজেব্রায় কাজে লাগবে। পাশাপাশি লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে কিছু কিছু কমন জিনিস আছে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, যেগুলো খুব সহজ, আমরা অনেকদিন আগে থেকে পড়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কেমন? আর যেটা আছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, যদিও ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা একটু পরে করাবো, কারণ কিছু পিওর আমি করে দেবো, হ্যাঁ। ক্লাসিক্যাল অ্যালজেব্রা একটু পরে করাবো, হ্যাঁ, এটাকে একটু পরে করাবো। এটাও ভালো জিনিস, খুব সুন্দর জিনিস, ভালো লাগবে। তার মধ্যে কমপ্লেক্স আছে, ইনইকুয়ালিটি আছে, থিওরি অফ ইকুয়েশন, আর 11-12 ক্ষেত্রে আবার ইন্টিজার আছে। সব বলে দেবো কোনটা 11-12, কোনটা 9-10, সব বলে দেবো, কেমন? কোনো চিন্তা নেই, মানে ধীরে 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 সব হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যখনই একটা করে পোর্শন শেষ হবে সেগুলো কিন্তু আবার ভুলতে শুরু করবে, এটাই হচ্ছে চাপ। মানে এসএলএসটিতে ছাত্রছাত্রীদের চাপ কি বলতো, যে স্যার পড়লাম, আপনি পড়াচ্ছেন, সব মনে রাখছে, সব বুঝতে পারছি, কিন্তু স্যার কিছুদিন পর ভুলে যাচ্ছি। প্র্যাকটিস, প্র্যাকটিস যত করবে তত মনে থাকবে। আর প্র্যাকটিস করতে করতে আমার কিছু ছাত্রছাত্রী এরকম হয়েছে, এখনো হয়তো কমেন্ট করলে দেখতে হবে, বলবে স্যার এসএলএসটি টুতে না 30 নম্বর 35 নম্বর উত্তরই কমন পেয়ে গেছি, কোশ্চিন না, উত্তর কমন পেয়ে গেছি। কিছু কিছু ছাত্রছাত্রী আমাকে বলেছে, স্যার মনে হয় এসএলএসটি কোশ্চিনটা আবার আপনি করেছেন। আমি বললাম না না করিনি। বলছে না স্যার বিশ্বাসই হচ্ছে না। মানে কেন? যা করেছেন সব চলে এসছে। 40টার মতো উত্তর মুখস্থ, অনেকেই আছে 59 60 পেয়েছে, 40টার মতো উত্তর মুখস্থ হয়ে গেছে। মানে কোশ্চিন তো ছেড়ে দাও, বলছে স্যার উত্তরে আমি দেখেছি, লাগিয়ে দিয়েছি। তাহলে অনেকের 50 মিনিটে পরীক্ষা হয়ে গেছে, 60 মিনিটে পরীক্ষা হয়ে গেছে, ইন সার্ভিস বলো ফ্রেশার্স বলো। তাহলে এই লেভেলে প্রিপারেশন, এই লেভেলে প্র্যাকটিস, এটা কিন্তু প্র্যাকটিস, এটা আমার কোনো মাহাত্ম না, এটা প্র্যাকটিস। তারা এত পড়েছে যে তাদের কোশ্চিন সাথে তো উত্তর মুখস্থ হয়ে গেছে। এটা হয়, যদি বলো স্যার এটা অসম্ভব, কিচ্ছু অসম্ভব না, অনেকে এটা করতে পারে, আমি নিজেও করি অনেক সময় উত্তর মুখস্থ। আচ্ছা, নেক্সট যেটা আমাদের সেটা হবে, আমরা জিওমেট্রি পোর্শনটা শুরু করবো। হ্যাঁ, জিওমেট্রি পোর্শনটা কেন শুরু করবো? জিওমেট্রি পোর্শনটা যে কনসেপচুয়াল জিনিস আছে, এই জিওমেট্রির ক্ষেত্রে লাইন প্লেন এগুলো জানতে হয়, তাহলে অনেক সুবিধা হয়, বা লিনিয়ার অ্যালজেব্রার সঙ্গে এর একটা মিল আছে। নেক্সট যেটা আমাদের পোর্শন হবে সেটা হচ্ছে আমরা নিউমেরিক্যাল, একটু নাম্বার নিয়ে আলোচনা করবো। এই নাম্বার জিনিসটা মানে আমরা আগে চেষ্টা করবো একটু অ্যানালিটিক্যাল জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করতে। অ্যাপ্লাইড তো থাকবেই, ঠিক আছে। তারপর এটা করার পর যেটা মানুষের বেশি ভয় সেটা হচ্ছে মেকানিক্স, এইটা একটু করে দেবো। এটা ভয়, মানুষের ভয়, ছাত্রছাত্রী মেকানিক্স শুনলেই একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর থাকবে এলপিপি, সেটা একটা করব। আর থাকবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটাও মানুষের খুব একটা ভয় নেই, কিন্তু আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পিওরের মতো করে পড়াই, যারা আমার ক্লাস করেছে তারা জানে, পিওরের মতো করে, হ্যাঁ, মানে থিওরি বেশি পড়াই, অঙ্কও করাবো কিন্তু থিওরি বেশি, থিওরি থেকে অনেক অঙ্ক আসে। নেক্সট হচ্ছে আমাদের ভেক্টর আর নিউমেরিক্যাল, তাই তো? ভেক্টরটা তো খুব সহজ, আর নিউমেরিক্যাল, এই হচ্ছে আমাদের টোটাল পোর্শন। হ্যাঁ, আচ্ছা, অ্যানালিসিস বলছি, অ্যানালিসিসের মধ্যে এটা ক্যালকুলাসটাও ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। নিউমেরিক্যাল তো এই নিউমেরিক্যাল হয়ে গেছে, ধরো আরেকটা কি পোর্শন বাকি আছে গো? আর কিছু পোর্শন বাকি আছে, এলপিপি হয়ে গেল, ভেক্টর হয়ে গেল, ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল, আর কি বাকি আছে? মেকানিক্স হয়ে গেল, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, ইয়াট কারেক্ট, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। এইটা একটা 11টা পোর্শন আমাদের সিলেবাসে আছে, হ্যাঁ। তাহলে এইভাবে আমরা এগোবো, আমাদের অ্যাপ্রোচটা হবে এইভাবে, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। আমি গোটা সিলেবাসটা বলে দিলাম কিভাবে এগোবো, কিভাবে কি করবো। তাহলে প্রত্যেক আমাকে জিজ্ঞেস করে স্যার এরপরে কি করাবেন, এরপরে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তারপরে লিনিয়ার, তারপরে ক্লাসিক্যালের আগে এটা করাবো, হ্যাঁ, জিওমেট্রি এগুলো আগে করাবো, ক্লাসিক্যালটা মাঝখানে কোনো এক সময় করিয়ে দিব, ঠিক আছে। আর যদি মনে হয় ক্লাসিক্যালও করাবো, অ্যালজেব্রাগুলো মেরে দিয়ে আস্তে আস্তে পরপর করছি, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমাদের অ্যাপ্রোচটা হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে টেক্সট বুক পড়তে হবে, প্রত্যেকটা টেক্সট বুক, অ্যানালিসিসের ক্যালকুলাসের টেক্সট বুক, এসকে মাপা, প্লাস ঘোষ মাইতি বলে একটা বই আছে ক্যালকুলাসের, আমি সব বলেও দিচ্ছি। একটা করে বই, দরকার নেই বেশি বইয়ের দরকার নেই, এটার জন্য এসকে মাপা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার। এর উপর কোনো কথা হবে না এসকে মাপার উপর, আমি বলে রাখছি, এটাও এসকে মাপা। যদি বলো স্যার আপনি এসকে মাপাকে এত কেন ভালোবাসেন, কারণ ওনার বইটা ভালো, এটাও এসকে মাপা, ওনার বই ভালো, এমনি এমনি না। জিওমেট্রি দুটো বই আছে, ঘোষ চক্রবর্তী, একটা আর এম খান, আমি আর এম খানটা বেশি প্রেফার করি, কারণ আর এম খানে বেশি অঙ্ক থাকে। নিউমেরিক্যালের ক্ষেত্রে এস মোল্লা থাকে, আরও বই আছে, আমি যেটা প্রেফার করি সেটা বলছি। মেকানিক্সের ক্ষেত্রে কি আছে এটা বলো, জানা। এলপিপির ক্ষেত্রে ঘোষ এন চক্রবর্তী। দেখো অ্যাপ্লাইডে বইটা খুব একটা ফ্যাক্টর না, অ্যাপ্লাইডে কম বেশি যে কোনো বই করতে পারো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে রাই সিঙ্ঘানিয়া বলে একটা বই আছে, ঘোষ চক্রবর্তীও আছে, কিন্তু আমি প্রেফার করি রাই সিঙ্ঘানিয়া, একটু মোটা বই,
যদি পড়েও তোমরা তো ভালো, আর যদি মনে করো যে না স্যার পড়িনি, তাহলে যে বই পড়েছো সেটাই করো। ভেক্টরের ক্ষেত্রে ওই ঘোষ চক্রবর্তী যেটা ছিল সেটাই, ঠিক আছে। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে, প্রবাবিলিটির ক্ষেত্রে বলো, আমি করি হচ্ছে ওই অমৃতাভ গুপ্ত, তবে অন্য বইও তোমরা ফলো করতে পারো, অন্য বইও ফলো করতে পারো। এবার আরেকটা কথা, যে যেই বই ফলো করেছো সেটাই করো, নতুনভাবে বই ফলো করতে যেও না, তাহলে সময় পাবে না বা পারবে না। ধরো কেউ যদি বলো স্যার আমি আর এম খান করিনি, আমি ঘোষ চক্রবর্তী করেছি, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। স্যার আমি মেকানিক্সে অন্য বই ফলো করেছি, ভেরি গুড, তুমি যেটা করো সেটাই করো, একটা বই ফলো করলেই হবে। তবে পিওরগুলো এই বইগুলো ফলো করতে হবে, এসকে মাপা, কারণ এসকে মাপার মতো বই নেই। এই হবে। তাহলে এই যে অ্যানালিসিস ধরো শেষ হবে, তাহলে দেখো প্রিপারেশন কিন্তু কীভাবে হবে, অ্যানালিসিস শেষ হবে, অ্যানালিসিস শেষ হবে, ক্যালকুলাস শুরু করবো, ক্যালকুলাস শেষ হবে, তারপরে কিন্তু আমরা প্র্যাকটিস করব। আশা করি বুঝতে পারছো। এর মধ্যেও কিন্তু আমাদের অঙ্ক চলছে, এরকম না যে অঙ্ক চলছে না, কিন্তু তারপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো ধরে বেঁধে, ভালো ভালো করে সুন্দর সুন্দর অঙ্ক করব, শুধু বংশীধর সাউ না, তার বাইরে। সেগুলো ভালো ভালো অঙ্ক দেখবে, খুব ইন্টারেস্টিং লাগবে, কিছু পারবে কিছু পারবে না, যেগুলো পারবে না সেগুলো শিখবে। নেক্সট আমরা তারপরে মক টেস্ট নেবো, মক টেস্ট যখনই হয়ে যাবে নেক্সট পোর্শনে চলে আসবো, এই করতে 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 একটা একটা করে পোর্শন আমরা শেষ করবো, আর মক টেস্টগুলো চলতে থাকবে প্রিভিয়াস যেগুলো শেষ হচ্ছে তার উপর। এইভাবে গোটা জিনিসটা কমপ্লিট দাঁড়াবে। এটা আমরা চেষ্টা করছি 10 মাসের মধ্যে। তারপরে যদি আমরা এক্সট্রা আরও 2-3 মাস সময় পাই, আরও ভালো, আরও প্র্যাকটিস হবে। তার ফলে পরীক্ষা অবধি আমি আছি, চিন্তা নেই। মানে আমি যখন দায়িত্ব নিই, অনেকেই জানো যে আমি শুধু রিটেন না, আমি ইন্টারভিউ অবধি দায়িত্ব নিই। ইন্টারভিউ ফ্রি অফ কস্ট, কোনো এক্সট্রা চার্জও লাগে না। 7-8 মাস ধরে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিয়েছি, কোনো পয়সা নেই। তো এইটা একটা 2 বছরের কোর্স, 2 বছরের ভ্যালিডিটি। তোমরা এইটা 2 বছর ধরেও দেখতে পাবে, কোর্স শেষ হয়ে যাওয়ার পর, ঠিক আছে। আমি 2 বছর দিই বলে আমার কোর্স প্রাইস চার্জটা বেশি। অনেক স্যার আছে যাদের কোর্স প্রাইসটা কম, তারা 1 বছর দেয়, কিন্তু ওই যে বুঝতে পারলে 1 বছর পর আবার তোমাকে একই দিতে হবে। তো আমার ক্ষেত্রে 4,999 কোর্স প্রাইস। এবার যারা যারা আমার ওল্ড স্টুডেন্ট, তাদেরকে বলেছি আমাকে মেসেজ করবে, তোমাদের ফুল পারচেস করতে হবে না, যেহেতু তোমরা ফুল কোর্স অলরেডি পারচেস করেছো, তোমাদের কোর্সের মধ্যে অ্যাড হতে গেলে বা লাইভ ক্লাস করতে গেলে তোমাদের মিনিমাম একটা পয়সা টাকা দিতে হবে। তোমাদের যারা যারা আমার ওল্ড স্টুডেন্ট, ব্যাচ 8-এর বিশেষ করে, যারা ব্যাচ 8 বা ব্যাচ 7-এর, যারা যারা রিসেন্টলি আমার কাছে পাস করেছো বা খুব রিসেন্টলি যারা কোর্স কিনেছো, তাদের ক্ষেত্রে একটা মিনিমাম চার্জ। আর যারা অনেক দিন আগে কোর্স, ধরো প্রথম ব্যাচের, আজ থেকে 5 বছর আগে পড়েছো, তাদেরকে তো আবার ফুল করতে হবে, কারণ তাদের যদি এখন সারা জীবনের করি তাহলে খুব সমস্যা, কারণ লাইভ ক্লাস করতে গেলে তোমাদেরকে যুক্ত হতে হবে। যাই হোক, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, এবং এইভাবে আমরা এগোবো। আর যেটা আমাদের টেক্সট বইগুলো, আমি নাম বললাম, টেক্সট বইগুলো জোগাড় করো, ম্যানেজ করো। আমার টেক্সট বই ছাড়া কিন্তু এবার এসএলএসটি হবে না, আমি আগেই বলে দিচ্ছি। কারণ আমি যতই পড়াই যতই যাই করি, যেটা বাস্তব সেটা বলতে দ্বিধা মানে বোধ করি না। এসএলএসটি পেতে গেলে টেক্সট বুক পড়তে হবে। যাদের অভ্যেস নেই, অভ্যেস শুরু করো, পড়ো। আমার নোটটা দেখো, আমার নোট দেখবে এসকে মাপা, দেখবে ভালো লাগবে। স্যারের নোট আর বইয়ের যখন মিলে যাবে না, তখন হয়তো বই থেকে যে জিনিসটা কঠিন লাগতো, আমি সেই জিনিসটা হয়তো ইজি করে লিখে দিয়েছি, তখন দেখবে ভালো লাগছে, তখন বইটাও পড়তে ইচ্ছা করবে। আচ্ছা দেখি তো, বইটা থেকে তো সবই বুঝতে পারছি। এই বই পড়ার অভ্যেস যদি তৈরি করতে পারো, তাহলে কিন্তু ভালো টিচার হতে পারবে বা ভালো জায়গায় চাকরি করতে পারবে, যে কোনো জায়গায়। আর বই পড়ার অভ্যেস যদি না থাকে, মনে করো যে না স্যার ওই কোনো একটা স্যারের কাছে পড়লাম, স্যার যা যা করে দিল ওগুলোই খালি পড়লে হবে। কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করে, স্যার আপনার পড়াটা কি এনাফ? আমি কোনোদিন বলি না এনাফ। হ্যাঁ, যাদেরকে দেখি যে পরিস্থিতি খুব খারাপ, যে না আর কিছুতেই কিছু হচ্ছে না, পারছে না, তাদেরকে বলি ঠিক আছে এটাই পড়ে যাও অন্তত, দেখি না এটা পড়ে গেলেও তো শান্তি। নাহলে মানসিকভাবে ভেঙে পড়ে যে স্যার আমি কমপ্লিট করতে পারছি না। অনেকে বলে স্যার আমি 11টা পোর্শন পারছি না, 2টো পোর্শন ছেড়ে যাচ্ছি। এগুলো কি বলতো, যত ছেড়ে যাবে তোমার ক্ষতি। কারণ এখানে তো আইদার অর নেই যে 50টার মধ্যে 40টা করতে হবে, এখানে 60টার মধ্যে 60টাই করতে হবে। এবার জানি না রিটার্ন কত মার্কসের হবে। তার মানে তুমি যত ছেড়ে যাবে তত তোমার ক্ষতি। বুঝতে পেরেছো? আর সব থেকে বড় ব্যাপার, এবার আমি চাইছি নেগেটিভ মার্কস হোক। তাহলে এই হল কালেকশন যেটা আগের বার ক্ষতি করে দিয়েছে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের, একটা গ্রুপ অফ স্টুডেন্টস গিয়ে হল কালেকশন করছে, কারণ জানি কোনো নেগেটিভ নেই। বন্ধু বললেও কি না বললেও আমি পারছি না, তাহলে যেটা বললো সেটাই লিখে ফেলি, পেলে পেলাম, না পেলে না পেলাম। সেইটা কিন্তু এবার আশা করছি নেগেটিভ যদি থাকে, তাহলে কিন্তু ওই হল কালেকশন জিনিসটা থাকবে না, তখন বন্ধু বন্ধুকে বিশ্বাস করবে না। তাহলে যারা যারা ভালোভাবে পড়াশোনা করছো বা করছিলে, তাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। বোঝা গেছে? এবার পাশাপাশি আরেকটা কোশ্চেন আমি একটু বলে দিই কম ছোট্ট করে। অনেকে আমাকে বলছে স্যার এসএলএসটির পাশাপাশি যে আপার প্রাইমারি হবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে। আমি তো আর মানে জ্যোতিষী বা ভগবান না, বলতে পারবো না, রাজ্য সরকারের বা কমিশন ডিপেন্ড করছে। কিন্তু আমার যেটা পার্সোনাল মতামত, আমার মনে হয় যেহেতু এসএলএসটি এখন 2টা একটা চলছে বা প্রসিডিওরের মধ্যে আছে, হয়তো এটা কমপ্লিট হলেই হয়তো এসএলএসটি 3 নোটিফিকেশন দেবে। তবে এটা কমপ্লিট করতে বেশি সময় লাগবে না, কারণ 11-12 অলরেডি রেকমেন্ডেশন হয়ে গেছে, 9-10-এর জাস্ট ইন্টারভিউ বাকি। ইচ্ছে থাকলে 10 দিনেও হওয়া যাবে, 1 মাসেও হওয়া যায়, কিন্তু দেরি করছে, ডিলে করছে। তাহলে এসএলএসটি 2 হতে হতে কি হতে পারে না? তাও পারে, কোনো অসুবিধা নেই। রিক্রুটমেন্ট নোটিশ দিতেই পারে, একটা চলছে অনগোয়িং প্রসেস, একটা নোটিশ দিতেই পারে। তবে আপার প্রাইমারিটা তাড়াতাড়ি হওয়ার চান্সটা একটু বেশি আমার যেটা মনে হচ্ছে। এবার আমাকে দোষ দিও না স্যার, আপনি তো বলেছিলেন কিন্তু আগে এসএলএসটি বেরোলো, হতেই পারে।
সেই জন্য যারা চাও যে স্যার আমি অপশন আমার কাছে এখন অনেকগুলো থাকুক, কারণ বুঝতেই পারছেন যে অনেক দিন ধরে পরীক্ষা হয়নি, তাড়াতাড়ি পরীক্ষা হবে, এবং এই পরীক্ষাটা এত তাড়াতাড়ি সব কিছু পরীক্ষা এবং অনেকগুলো রিক্রুটমেন্ট হচ্ছে, তার ফলে আমাকে স্যার ঝাঁপিয়ে পড়তে হবে এখানে। অপশন বেশি রাখতে হবে, কারণ বাই চান্স ধরো একটা পরীক্ষা খারাপ হয়ে গেল, হতেই পারে যে খুব ভালো প্রিপারেশন কিন্তু পরীক্ষার আগের দিন হয়তো জ্বর চলে আসলো, হয় না অনেকে, শরীর খারাপ, পরীক্ষা দিতে পারছো না, এরকম অনেক কিছু হয়। তার ফলে আরেকটা অপশন আমি বলবো যে রাখতে পারো। আমি যদিও দুটো অপশন নিয়ে চলার খুব একটা লোক না, কিন্তু এখন পরিস্থিতি যা ওয়েস্ট বেঙ্গলে, যে আমাদেরকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে আরেকটা করে অপশন নিয়ে চলো। তারপরে তোমরা যারা যারা মনে করছো যে এসএলএসটি সঙ্গে কি আপার প্রাইমারি টেট দেবো, আমি বলবো দাও, দাও। এসএলএসটিতে বেশি সময় দাও, আপার প্রাইমারিতে কম সময় দাও, টেটে কিন্তু দাও। তবে টেটের বিষয়গুলো একটু অন্যরকম, একটু নতুন জিনিস, ভালো লাগবে না পড়তে। তার জন্য বলছি একটু কম সময় দাও, আস্তে আস্তে পড়ো, এবং যেগুলো পড়তে ভালো লাগবে না সেগুলো তো হট করে বই পড়ে পড়তে পারবে না, কিন্তু সেগুলোর জন্য প্রপার যদি গাইডেন্স পাও সেটা নাও। তাহলে অন্তত ক্লাস ফাসগুলো করলে ভালো লাগবে। লাইভ ক্লাস যদি করতে পারো তাহলে ভালো। আমি বলছি না যে আমার কাছেই পড়তে হবে, অন্য স্যার ম্যাডামরা অনেকেই আছে তার কাছেও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। তবে আমাদের টিচাররাও ভালো আছে, ভালো ক্লাস চলছে। সিডিপির বিশেষ করে সিডিপি ইংলিশ এই সমস্ত জায়গার টিচাররা খুব সুন্দর এবং খুব ধরে ধরে পড়াচ্ছে। যারা ক্লাস করছো তারা আশা করছি জানো। তবে হ্যাঁ, আরেকটা প্রিপারেশন নিতে পারো। আর যারা মনে করছো যে না স্যার আমার তো অলরেডি টেট সম্পর্কে পরীক্ষা দিয়েছি, সি টেট দিয়েছি, তারা নিজেরা পড়ো না। নিজে পড়ার উপর তো কোনো কথা নেই, ওটা বেস্ট, ওর উপর কোনো কথা হবে না। কিন্তু হ্যাঁ, হয়তো নিজে পড়তে পারছো না বলেই আমার গাইডেন্স চাইছো। সেই জন্য আমার উচিত তোমাদেরকে এখন গাইডেন্স মানে গাইড করা। কারণ আমি যদি এখন বলি নিজে পড়ো, অনেকেই পারো না, সবার দ্বারা তো সব কিছু হয় না। অনেকে থাকে যে টিচার বলছে পড়তে ভালো লাগছে, নিজে নিজে বোরিং লাগছে, যেটা হয় অনেকে। হ্যাঁ, অনেকেই তো হয়, যেমন আমার যেরকম নিজে পড়তে ভালো লাগে। তবে হ্যাঁ, নিজে পড়তে গেলে সময় লাগে। কারণ একটা জিনিস টিচার বুঝিয়ে দিল, চট করে বুঝে নেওয়া যায়। আর একটা জিনিস নিজে নিজে বুঝছো, তাহলে কিন্তু সময় লাগে। তার ফলে সময় এখন হাতে নেই, তার ফলে নিজে নিজে যারা বুঝতে পারছো ঠিক আছে। আর যাদের প্রিপারেশন খুব ভালো, যারা অলরেডি এসএলএসটি টুতে পেয়েছো, বা যারা মাদ্রাসাতে লাগিয়ে বসে আছে, আমার কিছু স্টুডেন্ট চাকরি করছে, তারাও কিন্তু সব দেবে। বিশেষ করে তোমরা হয়তো জানো না যে বিশেষ করে কিছু স্টুডেন্ট যারা চাকরিওয়ালা, তারা কিন্তু এসএলএসটি টুতে হয়তো জয়েনও করবে না বলছে, এসএলএসটি থ্রি এর জন্য খাটা শুরু করেছে। হ্যাঁ, একদম, মানে আমি এরকম অনেক ছাত্রছাত্রীকে চিনি, বা আমার অনেক ছেলে মেয়ে, অনেক বন্ধু বান্ধব আছে যারা এসএলএসটি থ্রি এর জন্য অলরেডি খাটা শুরু করেছে, বলছে এসএলএসটি টুতে চাকরি পেয়ে বসে আছে, কিন্তু রেকমেন্ডেশন চলে এসেছে 11-12 বা রিটার্নে পেয়ে গেছে, বলছে জয়েন করবো না। চাকরি করছে, ওরা অলরেডি চাকরি করছে, যারা বলছি ইন সার্ভিসদের কথা বলছি, তারা জয়েন করবে না। 2016 ইন সার্ভিস বলছি না, তারা আলাদা ব্যাপার। কিন্তু অনেক ইন সার্ভিস আছে যারা বলছে না আমরা এসএলএসটি থ্রিতে লাগাবো। তার ফলে এসএলএসটি থ্রিতেও যে মানে খুব যে কি বলবো কম্পিটিশন কম হবে সেটা না, কম্পিটিশন হিউজ হবে, ভালো হবে কম্পিটিশন। তার ফলে লড়তে হবে। আর যদি ওই গো ধরে বসে থাকো যে স্যার মেয়েদেরকে 33% দিয়ে দিয়েছে, ওদের তো সব হয়ে গেল, আমার কি হবে, ওই সবের সুযোগ নেই, ওগুলো কেউ শুনবে না। ওগুলো নিয়ে কেউ শুনবেই না। 10টা চ্যানেল নিজের গ্রোথ বাড়াবে ওগুলো বলে, কন্ট্রোভার্সি বলে, কেউ শুনবে না। সরকার বলে দিয়েছে কাজ শেষ, তুমি ওর প্রতিবাদ করে এখন কি করবে? যেটা হয়ে গেছে হয়ে গেছে, এত তো প্রতিবাদ করলে কিছু তো লাভের লাভ কিছু হলো না। যেটা করে দিয়েছে করে দিয়েছে, যেটা হচ্ছে তার মধ্যে লড়ো না। মাদ্রাসাতে তো এরকম ছিল, 11টা সিট ছিল 11-12-এ। এসএলএসটি 9-10-এ 104টা সিট ছিল, তার মধ্যে 98 ছয়টা ফিমেল। সেই 98টার মধ্যে লড়েছে কিনা? তোমাদের তো অনেক সিট বেশি, তোমাদের তো দেখালাম 1100 সিট ছিল জেনারেলে, সরি মেল ফিমেলে 2347টা সিট ছিল। জেনারেলে তার মধ্যে কিছু ছিল, যাই হোক কম বেশি ছিল, 900 কতটা ছিল মনে হয়। তো তার মধ্যে 900টা, এখানে মাদ্রাসাতে 98, ওখানে 900, 10 গুণ। তো 10 গুণের মধ্যে লড়তে পারছো না? 98টার মধ্যে যারা চাকরি করছে তারা কি করছে? তাদের কি এক্সট্রা কিছু আছে? কিছু নেই, তারাও পড়াশোনা করছে, করতে করতে পেয়েছে, খেটেছে। তোমরাও খাটো, সেখানে 10 গুণ বেশি সিট, অনেক বেশি সুযোগ। তো এইভাবে তোমাদের পড়তে হবে। লাইভ ক্লাস অর্ধেকের বেশি স্টুডেন্টরা করে না। আমার টোটাল এই যে ব্যাচটা আছে, আমি তোমাদের বলে দিই, আমি তো এমনি এমনি তোমাদের রাগি না, মাঝে মধ্যে আমি রাগি এবং ছাত্রছাত্রীদের বকাবকি করি। অনেকে হয়তো খারাপ ভাবো, কিন্তু আমি এই যে বলি না যে, যে স্যার শুধু পড়ায়, শুধু পড়ায়, মানে ছাত্রছাত্রীদের বকাঝকা করে না, সে শুধু পড়ায়। আর যে স্যার পড়ানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের বকাঝকা করে, সে ছাত্রছাত্রীদের কেরিয়ার গঠন করায়। তার ফলে কেরিয়ার যদি তোমার গঠন করতে হয়, তো স্যারদের একটু বকাবকি খেতে হবে। কারণ আমি শুধু পড়াবো আর কিচ্ছু বলবো না, তারা কি বলবে, আমি তোমাদের ভবিষ্যৎ নিয়ে ইন্টারেস্টেড না, সেই জন্য আমি শুধু পড়িয়েই যাব। কিন্তু আমি যখন তোমাদেরকে একটু বকবো, তোমাদেরকে একটু কোনো ভুল করলে কিছু বলবো, আমি কিন্তু মন থেকে বলি না। মানে এটা খুব, তোমরাও তো অনেকে টিচার, তোমরাও জানো যে আমরা যখন কোনো ছাত্রছাত্রীকে বকে মন থেকে বলি না। সে যখন বলে অন দ্য স্পট সেটাকে আমাদের রিয়াকশন হয়, যে তুমি এটা ভুল বললে কেন, এটাকে কতবার করিয়েছি, এটা অন দ্য স্পট। সেটা কিন্তু মনেও থাকে না পরের দিন যে আমি ওটাকে বা অমুক ছাত্রকে বা অমুক কাউকে কথা বলেছি জোরে গলায়। ওটা মনে থাকে না, ওটা পড়ানোর পার্ট পার্ট অফ মানে আমাদের টিচিং। যে আমি কাউকে একটা জোরে গলায় বললাম, সে ভুল করলো, তাকে একটু বকলাম, তাকে একটু লজ্জা দিলাম, তাকে একটু অপমান করলাম। অপমান মানে সেই ধরনের অপমান না, ছোট করে একটু, যাতে করে ওর মনে থেকে যায়। আমি অনেককে দেখবে একটু হাসি মজা করি, এটা পারলে না কেন, কারণ ওই যে বলে দিই আমি এটা পারলে না, তার ফলে কি বলতো ও আর জীবনে ওটা ভুল করে না।
এটা একটা স্যারদের ট্যাকটিস, স্যার ম্যাডামদের। এগুলো আগে আমি ভাবতাম যখন স্টুডেন্ট ছিলাম যে স্যার আমাকে বকলো এইভাবে ক্লাসের মধ্যে, পরে দেখলাম স্যার যেটা নিয়ে বকলো সেটা আমি জীবনেও আর ভুলতে পারছি না। দেখবে যেই কোশ্চেনগুলো এসএলএসটিতে পারোনি টুতে, তোমরা তো কম বেশি সবাই পরীক্ষা দিয়েছো, দেখবে তারা প্রত্যেকে দেখবে যে এসএলএসটি থ্রিতে ওই কোশ্চেন মানে ওই এসএলএসটি টুতে যেগুলো পেরেছো সেগুলো থেকে যেগুলো পারোনি সেগুলো বেশি দিন মনে থাকে, এটাই নিয়ম আমাদের। তো যাই হোক, এই দেখো এসএলএসটি নাইন যে ব্যাচটা আমাদের আছে সেই ব্যাচের টোটাল দেখো 631 মেম্বার ক্লাস করে লাইভ 150 200, আজকে যে বেশি জন করেছে যেহেতু আজকে বলেছি আমি এসএলএসটি থ্রি নিয়ে আসবো, তো 631 জন মেম্বারের মধ্যে যদি 50%ও ক্লাস করো সেটাও করছে না, সেটাও করছে না। তো তার ফলে কি ক্লাসটা তো রেগুলার করতে হবে না? তোমরা যদি ক্লাস রেগুলার না করে, যে আজকে মেসেজ করেছে স্যার আমার এখন টিউশন পড়ানো আছে, আপনার লাইভ ক্লাসটা রেকর্ডিং থাকবে তো? আমি বললাম, হ্যাঁ থাকবে। তাহলে টিউশনটা কমাতে হবে। জীবনে বড় কিছু করতে গেলে ছোট ছোট জিনিস স্যাক্রিফাইস করতে হবে। আর যদি বলো না স্যার টিউশনই আমার কেরিয়ার, আপনার মতো আপনি যেরকম টিউশনটাকে কেরিয়ার করে নিয়েছেন, কোচিং সেন্টার করে নিয়েছেন, আমিও করবো, তাহলে ঠিক আছে, ওয়েলকাম। তাহলে ওয়েলকাম, তাহলে করো। কিন্তু তুমি যদি বলো না স্যার চাকরিটা আমার দরকার, আর চাকরিতে তো বুঝতেই পারছো ডিএ বাড়ছে, পে কমিশন বাড়ছে, বেতনটা অনেকটাই বাড়বে, সেন্ট্রালের মতো হয়ে যাবে, তার ফলে এটাকে কেউ ছাড়ে এই সুযোগ? যারা বোকা তারা এই সুযোগ ছাড়বে। যেই সমস্ত বোকা আর যাদের প্রচুর পয়সা আছে আলাদা ব্যাপার, ব্যবসা আছে তারা আলাদা ব্যাপার। কিন্তু নর্মাল একটা মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে, বিশেষ করে বাঙালি ফ্যামিলির ক্ষেত্রে চাকরিটা একটা স্বপ্ন। চাকরি না শুধু টাকা না, অনেকে চাকরিটাকে টাকা দিয়ে মাপে, কিন্তু আমার মনে হয় চাকরি মানে একটা ইমোশন। চাকরিটা সত্যি একটা ইমোশন। চাকরি পাওয়া মানে তুমি শুধু পাওয়া না, তোমার ফ্যামিলি মনে হয় চাকরি পাওয়া। দেখবে চাকরি পেলে বাবা মা কতটা খুশি হয়। বাবা মা কিন্তু একবার জিজ্ঞেস করে না কত বেতন তোর ঢুকলো। কোনোদিন দেখবে কোনো যারা চাকরি পায় তাদের বাবা মা আজ অব্দি, খুব কম, হয়তো পরবর্তীকালে জিজ্ঞেস করতে পারে যদি কত পাস রে, কিন্তু সেদিন কি জিজ্ঞেস করবে তুই চাকরি পেলে তোর বেসিক পে কত হবে রে, তোর ডিএ কত হবে রে? কোনোদিন না। তুই চাকরি পেয়েছিস ওটাই আনন্দ, গোটা পাড়া জুড়ে বলবে যে আমার ছেলে বা আমার মেয়ে চাকরি পেয়েছে। এটা একটা অন্যরকম ফিলিংস, এবং তোমাদেরও দেখবে ওটা গর্ব, ওটা ওটা মানে অহংকার না, ওটা গর্ব। এবং আমি চাই প্রত্যেক ছাত্রছাত্রী যারা আমার কাছে প্রিপারেশন নিচ্ছ বা যারা ওয়েস্ট বেঙ্গলে প্রিপারেশন নিচ্ছ তারা এই গর্ববোধটা তাদের আসুক, এই ফিলিংসটা তাদের আসুক। এই ফিলিংসটা কিন্তু একটা অন্যরকম ফিলিংস। যারা চাকরি পায় বা যারা চাকরি পেয়েছে তারাই একমাত্র জানে যে এই ফিলিংস কিন্তু ওই দুর্গাপূজার আনন্দ আর ঈদের আনন্দ আর বিয়েবাড়ির আনন্দ আর কোনো ফাংশনে গিয়ে রাত্রিবেলা নেচে আসলাম, ওই আনন্দ আর এটা আলাদা আনন্দ। ওটা দেখানো আনন্দ। কোথাও গিয়ে আমি ড্যান্স করছি, কোথাও গিয়ে আমি এনজয় করছি, কোথাও গিয়ে পার্টি করছি, ওটা দেখানো, লোক দেখানো আনন্দ। আর চাকরি পাওয়া হচ্ছে ইনার আনন্দ। এটা লোককে দেখিয়ে বোঝাতে পারবে না যে তুমি কতটা খুশি। তোমার খুশিটা ওটা বোঝানো যাবে না, ওটা একটা আলাদা রকম। নিজে খেটে লড়ে, রিটেন দিয়ে, ইন্টারভিউ দিয়ে, একাডেমিক দিয়ে, এত বছরের তপস্যার ফল পাওয়া, এটা মানে কি বলবো যে এটা অন্যরকম ফিলিংস। এই ফিলিংসটা আমি চাই তোমরা সবাই পাও। তার জন্য কি করতে হবে? কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। একদিন পড়ে নিলাম 20 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে স্যার ঘুম টুম নেই, খাওয়া দাওয়া নেই, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এমন পড়লে শরীর খারাপ হয়ে গেল, পরে 5 দিন পড়তে পারলে না, ওটাকে কনসিস্টেন্সি বলে না। কনসিস্টেন্সি মিন্স রেগুলার পড়বো। হ্যাঁ, হয়তো 2 ঘন্টার জায়গায় কোনোদিন 3 ঘন্টা হতে পারে, কোনোদিন 1-2 ঘন্টা হতে পারে, কোনোদিন হয়তো কোনো কারণে পড়তে পারলাম না, কোনো সমস্যা হলো, ফ্যামিলির শরীর খারাপ হলো, বাবা মার অসুস্থ হলো, বাচ্চা ছেলে মেয়ে কিছু হলো, হতেই পারে। কিন্তু রেগুলারিটি একটা বজায় রাখতে হবে, যে না তারপরের দিন আমি পড়বো। এইভাবে চলো সিস্টেমেটিক্যালি, আমি যেভাবে যেভাবে পড়াচ্ছি, শুধু আমার ক্লাসগুলো পড়ো আর নিজে নিজে পড়ো। আর বাকি যেগুলো অ্যাসাইনমেন্ট দেবো প্র্যাকটিস করো, এবং ওগুলোকে বারবার করে রিভিশন দাও। দেখো এটা তো আমি করাতে পারবো না, আমি পড়িয়ে দিতে পারি, কিন্তু রিভিশন দেওয়ানোর তো ক্ষমতা আমার নেই। তোমরা অনলাইনে পড়ছো, কার কোথাও বাড়ি জানতাম, যদি মালদাতে বাড়ি হতো আমি নয় চলে যেতাম সবার বাড়ি অ্যাড্রেস দিয়ে যে রিভিশন দিতে হবে, হয়তো বলতে বলতে, কিন্তু এখানে তো পারবো না। তার ফলে তোমরা যদি চাও যে রিভিশন দিব তাহলে তোমরা দাও, তাহলে তোমরা চাকরি পাবে। আর তোমরা যদি বলো করে না স্যার ফাঁকিবাজি কর মারবো বা ফাঁকিবাজি করবো, তাহলে লস কার? তোমার। তোমার এই ফিলিংসটা আসবে না সারা জীবনে। তার ফলে আমি চাই যে এই যে 50,000 যে রিক্রুটমেন্ট, যেটা টিচিং পোস্টের ক্ষেত্রে, অন্য পোস্টের ক্ষেত্রে অনেকেই আছে যারা কম্পিটিটিভে খাটছো, যদি বলো স্যার কম্পিটিটিভে খাটবো, তোমার ব্যক্তিগত বিষয়ে তুমি খাটতেই পারো যদি তুমি বেশি লাইনে যাও, কিন্তু বি ওয়ান অফ দি 50,000, ঠিক আছে, অ্যাসপারেন্ট বা ক্যান্ডিডেটস, বা যারা যারা ক্যান্ডিডেটসও না, যারা যারা মানে স্টুডেন্ট যারা জব পাবে, তাদের মধ্যে একজন হও। হ্যাঁ, নন টিচিং বাদ দিয়ে দাও, আরো হয়তো কিছুটা কমবে, কিন্তু অনেকটাই সিট আছে। এর ফলে নেগেটিভ জিনিস, আমি আজকে কত তারিখ, একদম জুন মাসের 22 তারিখ, আজকে বলে রাখলাম নেগেটিভ জিনিস দূর করো। আবার হয়তো এরকম 3-4 মাস পর, 5 মাস পর যখন নোটিফিকেশন বেরোবে আমি আবার এই জিনিসটা বলবো, তখন দেখবো কতজন আমার কথা শুরু করে পড়াশোনা শুরু করেছো। আর দেখবো আমি ঠিক নিশ্চয়ই যে কিছু আছেই, সব জায়গাতে আছে, কিছু পণ্ডিত আমার স্টুডেন্ট আছে, গর্ব করে বলি, ওরা পড়বে না। তো এখনও দেখবে ও শুনবে, বলবে ঠিক আছে স্যার যা বলেছে বলেছে, ঠিক আছে, আজকে হয়তো রাতে ভাবে না পড়ি, কাল থেকে আবার ভুলে যাবে,
বলবে না স্যার টিউশন করতে হবে, পড়াতে হবে। হ্যাঁ অবশ্যই টাকা পয়সার জন্য টিউশন করো, কিন্তু একটু ম্যানেজ করো তোমার লাইফে। টিউশনটাকে যে তুমি তুমি সব পারবে, তুমি টিচার, মনে রাখবে যে টিউশন পড়ে সে টিচার, তুমি সব কিছু। তারপরে তুমি ম্যানেজ যদি করতে পারো, দুটো ব্যাচকে কম্বাইন করে দিলে, বা একটু তিনটে ব্যাচকে দুটো ব্যাচ করে দিলে, বা যখন কারোর বাড়িতে পড়াতে যাচ্ছ তাকে হয়তো 10 মিনিট আগে পরে করে দিলে, এগুলো করা যায়, এগুলো ম্যানেজেবল সব কিছু। মানে জীবনে তুমি পারলে সব কিছুই পারবে। নিজের জন্য করো, অন্য কারোর জন্য তো করতে বলছি না, নিজের জন্য ম্যানেজ করো। তার ফলে করো, এবং পড়াশোনাটা করো, এবং রেগুলার পড়াশোনার মধ্যে থাকো। আর যারা যারা ইন্টারভিউয়ের জন্য পড়ছো, আমি সবাইকে বলবো তারা সাবজেক্ট পড়ো, সাবজেক্ট পড়লে ইন্টারভিউ হবে। যারা SLST 2 এর জন্য আছো তারা মন খারাপ করবে না, এবং তোমাদের হবে, আমি বলছি। আমি বারবার করে বলছি, আজ থেকে না অনেক দিন ধরে বলছি, তোমরা হয়তো আশা অনেকে ছেড়ে দিয়েছো। অনেকে ফ্রাস্ট্রেটেড মেসেজ পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে, দুনিয়া আছে আজে বাজে মেসেজ পাঠাচ্ছে, স্যার আমি কি করব এই করব। তাদের প্রত্যেককে বলবো এই ধরনের মেসেজ পাঠিও না। আমি তো বলছি যে SLST 2 এর ইন্টারভিউ হবে 9-10-এ, এবং তোমাদের আস্তে আস্তে চাকরি হবে। হ্যাঁ হয়তো ওবিসি কেসে কিছু বাদ যেতে পারে, সেটা আমি জানি না, আমি কমেন্ট করবো না। কিন্তু যা রুলস রেগুলেশন খুব একটা চেঞ্জ ফেঞ্জ হবে না, ওই 10 নম্বর ইন সার্ভিসে থাকবে, ফেসার্সে যাই হোক হোক। বরঞ্চ SLST 3টাও পড়ো, তাহলে সাবজেক্ট পড়লে ইন্টারভিউর জন্য প্রিপারেশন হবে, একসাথে দুটো হবে। এটা করতে পারো, ঠিক আছে? তাহলে এটা আমার বলার ছিল। আশা করছি আমি বুঝতে পেরেছি। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, এবার তোমাদের যা যা কোশ্চেন আছে সেগুলো তোমরা করতে পারো, আমি তোমাদের কোশ্চেনগুলো শুনবো। ঠিক আছে, আমি একটু তোমাদের বলার সুযোগ দিই যার যেটা কোশ্চেন আছে। তাহলে আমার এটা আজকে বলার ছিল, ঠিক আছে? আচ্ছা আমি তোমাদের মাইকটা অন করে দিই। আজকে অনেকজন এসছে, 364, বাবা। ক্লাস করতে হবে, হ্যাঁ ঠিক আছে। তোমাদের কি বলার আছে একটু চট করে বলো দেখি, একজন করে আমি বলবো, কোনো অসুবিধা। আর যাদের যাদের মনে হচ্ছে যে স্যার, স্যার একটু বলে দিই, যাদের যাদের মনে হচ্ছে যে স্যার মানে আপনার কি এটাই বলার শেষ, আমার বলার শেষ, এবার যদি তোমরা চাও লিভ করতে পারো, আদারওয়াইজ যদি তোমরা চাও যে কে কি বলছে সেই উত্তর আমি কি দেবো না দেবো সেগুলো করতে পারো। হ্যাঁ বলো। স্যার আপার প্রাইমারি টেট যেহেতু অনেকদিন হয়নি, এবার আমাদের আপার প্রাইমারি সিলেবাস যেটা আমাদের সেন্ট্রালে যে পরীক্ষাটা হয় পেপার 2, যেটা ওই একদম এটাই। 8 পর্যন্ত ওটাই হবে। একদম। স্যার প্রাইমারি মানে কোশ্চেন সেন্ট্রালের পেপার সাবজেক্ট 1। যেমন, হ্যাঁ 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 সাবজেক্ট হবে সেন্ট্রালের বলছে যে পেপার, সাবজেক্ট হবে বলছে নতুন করে আবার। আমি বলে দিই, আমি বলে দিই, একটু বলে দিই। সেন্ট্রালে পেপার 1, হ্যাঁ, আর পেপার 2, এটা সেন্ট্রাল। সেন্ট্রালে তো সাবজেক্ট হয় না না আমি বলে দিচ্ছি, আমি সব বলে আপার দিচ্ছি। প্রাইমারি ক্ষেত্রে। আচ্ছা, সেন্ট্রালের ক্ষেত্রে পেপার 1 মানে রাজ্যের ক্ষেত্রে প্রাইমারি, একই সিলেবাস। আর সেন্ট্রালের ক্ষেত্রে পেপার 2 মানে রাজ্যের ক্ষেত্রে বলো আপার আপার প্রাইমারি। প্রাইমারি প্রাইমারির ক্ষেত্রে সিলেবাস হচ্ছে CDP মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, 15-15 করে। ইংলিশ, বাংলা, সব কিন্তু 15-15, মানে বাংলা হচ্ছে কম্প্রিহেন্সিভ, ইংরেজিতে থাকে এরকম প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ থাকে +15, আর 15 হচ্ছে পেডাগজি, আর EVS আর ম্যাথ। তার ফলে যারা আর্টসের তাদেরকে ওটা পড়তে হবে, যারা সায়েন্সের তারা বুঝতে পারছো, যারা সায়েন্সের তাদের বেশি সুবিধে EVS ম্যাথ টেক্সটটা। এবার আপার প্রাইমারি ক্ষেত্রে দুটো ভাগ আছে, সায়েন্স আর আর্টস। তাহলে পেপার 1 হচ্ছে এটাই, হ্যাঁ একই জিনিস। যারা সায়েন্স আর যারা আর্টস তাদের জন্য বলে দিই, যারা সায়েন্স তাদের জন্য আপার প্রাইমারিতে CDP, আর্টসেও CDP, সায়েন্সে বেঙ্গলি, আর্টসেও বেঙ্গলি, একই সিলেবাস, কোনো পার্থক্য নেই সিলেবাসে। এখানেও ইংলিশ, এখানেও ইংলিশ। হ্যাঁ এইবার হচ্ছে পার্থক্য আছে আপার প্রাইমারিতে কি, সায়েন্সে ম্যাথ, এই যে ম্যাথ, তার মানে সায়েন্সে যারা পড়ছো তারা প্রাইমারি আপার প্রাইমারিতে একই জিনিস। আর EVS এর বদলে সোশ্যাল সায়েন্স। EVS মানে শুধুমাত্র এনভায়রনমেন্টাল সায়েন্স, আর সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বলো, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, আর EVS সব মিলিয়ে একটু এক্সট্রা সিলেবাস। আর আপার প্রাইমারির ক্ষেত্রে এখানে হয়ে যায় হিস্ট্রি মানে SST মানে সোশ্যাল স্টাডিজ, তার মধ্যে হিস্ট্রি, জিও, আর পলিটি আর ইকোনমিক্স কিছু থাকে। তার ফলে যারা সায়েন্স তারা নিশ্চিন্তে, তারা যেহেতু তোমরা এখানে সব ম্যাথের স্টুডেন্ট, নিশ্চিন্তে প্রাইমারি আপার প্রাইমারি দুটোই টেট দিতে পারবে। পেপার 1 হচ্ছে এটা, পেপার 2, এবং ওরকম না যে স্যার পেপার 2 কি কঠিন হয়, পেপার 1 সোজা হয়। 2023-এর কেউ প্রাইমারি টেট দিয়ে যদি থাকো তাহলে বুঝতে পারবে পেপার 1 কি কঠিন হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এইবার যারা ডিএড করেছে, DLED, তাদের জন্য গ্র্যাজুয়েশনে 50% লাগবে না। আপার প্রাইমারিতে বসতে গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগে, যারা ডিএড করেছে তাদের লাগবে না। আর যারা ডিএড করেনি, বিএড করেছে, তাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে। এবার আপার প্রাইমারি ক্ষেত্রে কি আছে, নতুন যে গেজেটটা বেরিয়েছিল, আমি জানি না গেজেট চেঞ্জ হবে কিনা নতুন সরকারে, কিন্তু সেই গেজেট অনুসারে 25 নম্বরে আবার সাবজেক্ট থাকবে।
টেট থাকবে, পাশাপাশি সাবজেক্ট থাকবে, এইসব ওয়ে টেস্ট টেটের কিছু ওয়ে টেস্ট থাকবে 40, এগুলো করে টোরে সাবজেক্ট থাকবে 25, ইন্টারভিউ সব কিছু আছে, সব কিছু নিয়ে 25 সাবজেক্ট। তাহলে সাবজেক্টের ক্ষেত্রে কি থাকবে, যেটা যেটা গ্র্যাজুয়েশনে পড়েছে সেটা। কেউ যদি বলছে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি, তাহলে আপার প্রাইমারিতে নেই, তখন তোমার পাস কোর্সে যে সাবজেক্ট রয়েছে সেখানে যদি 300 মার্ক পড়ে থাকো সেটার উপর তোমাকে পরীক্ষা দিতে হবে। এবার সাবজেক্টের সিলেবাস কি এখনো ডিসকাস করেনি, তবে আমরা আশা করছি সাবজেক্টের সিলেবাস এই এসএলএসটি 9-10 সিলেবাস যেটা সেটাই কম বেশি ওটাই হবে। তার ফলে যদি তুমি সাবজেক্ট ঠিক মতো এসএলএসটি ঠিক মতো পড়তে পারো, তাহলে এর সাথে তোমার সাবজেক্টটাও হয়ে যাচ্ছে, মানে আপার প্রাইমারি সাবজেক্টটাও হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? আর আপার প্রাইমারি টেট সায়েন্সের ক্ষেত্রে বড় ব্যাপার না। ম্যাথ 30-এ 30 পাবে তোমরা, সোশ্যাল সায়েন্সে একটু যদি পড়ো এখানেও কম বেশি তোমরা চোখ বন্ধ করে 30-এ মানে 20-25 পেয়ে যাবে। হ্যাঁ, সিডিপিটা পড়তে হবে, সোজা কথা, এই জিনিসটাই আসল। প্লাস পেডাগজিগুলো পড়তে হবে, আর বাংলা ইংরেজি গ্রামার টামার একটু পড়তে হবে, তাহলেই দেখবে কম বেশি 110-15 সবাই একটু পড়লেই পাওয়া যায়, খুব চাপ কিছু নেই। পজিটিভ ওয়েতে কথা বলে চাপ বেশি নেই। আর্টসের ছেলেমেয়েরাও পায়, কিন্তু হ্যাঁ প্রাইমারির ক্ষেত্রে সায়েন্সের একটা অ্যাডভান্টেজ। তবে আমি প্রাইমারি নিয়ে খুব একটা ভাবছি না, আমি আপার প্রাইমারি আর এসএলএসটি 9-10 নিয়ে ভাবছি। কেমন, নেক্সট কোনো কোশ্চেন? স্যার বিএড থাকলে কি, মানলি বিএড থাকলে প্রাইমারিতে বসা যাবে? বিএড থাকলে বসা যাবে না, ডিএড। প্রাইমারির ক্ষেত্রে বিএড বাদ এখন হয়ে গেছে, রায় হয়েছে ডি। আমি আপার প্রাইমারি স্যার স্যার আপারে স্যার টেটটা সাবজেক্ট পাস করা কি অতটা ইজি? কারণ ওখানে 30-এ 30 যত অঙ্কের স্টুডেন্ট হয়, হুম 30-এ 30 পাওয়া অত সহজ নয়, কারণ ওখানে অনেক শর্ট ট্রিক টাইমের ব্যাপার তা থাকে, অনেক তোমার কাছে সময়। সহজ না, আমাকে দাও, আমি তো শর্ট ট্রিক করি না, আমাকে দাও একটা আপার প্রাইমারি কোশ্চেন, আমি এখন 30-এ 30 পাচ্ছি। এবার বলতে পারো স্যার আপনি কি, আমি তো 9, 5, 6, 7, 8, 9, 10 পড়াই না, আমি তো গ্র্যাজুয়েশন পড়াই, তুমি দাও আমাকে। আমি 30-এ 30 পাই কিনা, 29 পাই কিনা দেখো, একটা হয়তো ভুল হতে পারে, জ্যামিতি ট্যামিতি হয়তো ভুলে গেছি অনেক, অমুক সুষমবাহু অমুক তমুক হয়তো ষড়ভুজ, ওগুলো হয়তো অনেক সময় থাকে। কিন্তু ম্যাথের ছেলে ঠিক ব্যাক ক্যালকুলেশন করে দেয়, অপশন যদি থাকে, তাহলে ম্যাথের ছেলে 30-এ 30 বা 30-এ 25, 26 পাবে না সেটা হতে পারে না। তারপরে 30-এ 30 পাওয়া অত সহজ না, কিন্তু খুব কঠিনও না, একটু পড়লেই হয়ে যায়, আর পড়তে আর গেলে হবে। স্যার, এই আপার প্রাইমারি যে ম্যাথের যে সিলেবাসটা যেটা আমাদের সেন্ট্রালে পরীক্ষা হয়, সেখানে তো ওই বেশি ওই মানে ওই মেনসুরেশন আর জিওমেট্রিক ওইগুলো থাকে। হ্যাঁ, এমনি যে লাভ ক্ষতি সুদ কষা ওগুলো থেকে কিন্তু বেশি অঙ্ক থাকে না, ওই জন্য এবার থাকবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি করবে ওয়েস্ট বেঙ্গলে সব সিলেবাসটা জায়গা থেকে মানে। থাকে, ওয়েস্ট বেঙ্গলে সব জায়গা থেকে থাকে, মানে ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ হ্যাঁ, আপার প্রাইমারি ওটাই আর কি, যে সিলেবাসের মধ্যে। মানে সেন্ট্রাল হ্যাঁ অনুযায়ী মানে মনে হয় হবে না, কারণ আমাদের যেহেতু আমরা 23-এর টেটটাতে তো সব জায়গা থেকে আপার অঙ্ক দিয়ে দিয়েছে। প্রাইমারির ক্ষেত্রে অ্যারিথমেটিক সিলেবাসে আছে আমাদের, হ্যাঁ, হ্যালো অ্যালজেব্রা, স্যার। বীজগণিত, ছোট ছোট জিনিস, তার মধ্যে লগ টগ এগুলো আছে, তারপরে ধরো স্যার পলিনোমিয়াল ওই এগুলো একটা আছে, বলতাম। মেনসুরেশন, জিওমেট্রি, আর কিছু স্ট্যাটিস্টিক্যাল ওই জিনিসপত্র থাকে, ডেটা কিছু, হ্যাঁ, এগুলো কিছু থাকে। বুঝতে পারছি। আর রিয়াল নাম্বার, টিয়ার নাম্বার, ওইগুলো সব অ্যালজেব্রার মধ্যে ঢুকে যাচ্ছে, এগুলো আমাদের সিলেবাসে থাকে। তো তার ফলে এগুলো সব হচ্ছে 6 to 10 সিলেবাস। যারা স্কুল টিচার তাদের ক্ষেত্রে পড়ার দরকার নেই, একদমই পড়ার দরকার নেই। যারা ম্যাথের স্কুল টিচার তারা পড়িয়ে পড়িয়ে অভ্যস্ত, যারা টিউশন স্যার পড়ায় বলছিলাম তারা পড়িয়ে ম্যাথের পড়িয়ে মধ্যে, অভ্যস্ত। হ্যাঁ বলো। স্যার বলছিলাম ম্যাথের মধ্যে 30-এর মধ্যে তো 15 পেডাগজি থাকবে। হ্যাঁ, তো পেডাগজি পারবে না? না ওটাই বলছি, মানে 30টায় তো ম্যাথের কোশ্চিন না, থাকবে না, 30-এ 15টা ম্যাথের কোশ্চেন পেডাগজি, থাকে না, 15টা এটা না। ঠিক, এটা না ঠিক। স্যার, হ্যাঁ স্যার, জিনিসগুলো ওই জন্য সহজ মানে বটে, আপনি কিন্তু যদি খুবই সহজ, কিন্তু হ্যাঁ পড়তো না পড়ে অত সহজ নয় যে আমার। আর স্যার ওই মানে সিটেট এর ক্ষেত্রে ওই যে মানে 15 নম্বর যেটা ওই ম্যাথের থাকে, সেটা হচ্ছে বেশি ওই জিওমেট্রিক আর মেনসুরেশন ওইগুলো থেকেই কোশ্চেন আছে, এরিথমেটিক থেকে খুব একটা দেয় না। তো তোমরা জিওমেট্রি মেনসুরেশন পড়োনি কোনোদিন, এরভাবে পড়ছো না না, বলছো ওই তাই? জন্য বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেওয়ার জন্য মনে হয় এরিথমেটিকটাও ভালো করে পড়তে তো হবে, ওটাই জিওমেট্রি বলছি। পরিমিতি এগুলো তো তোমাদের ছোটবেলার জিনিস, তো এগুলো যদি না পারো তাহলে তো এ ভয় পেলে সে ভয় পাও, কিন্তু আমি মনে করছি যে এত ভয় পাওয়ার কিছু নেই যেটা তোমরা পাচ্ছ। আর যদি মনে করছো না স্যার অত সহজ না, পারবো না, তাহলে ছেড়ে দাও, মানে এর তো কোনো স্যার বিকল্প নেই মানে। ম্যাথমেটিক্সে পেডাগজির কি কি কোশ্চেন হতে পারে স্যার? পেডাগজি তো পড়তে হয়, পেডাগজি তো আমি এক্সপার্ট না, আমাদের টিচাররা আছে পেডাগজি, তারা পেডাগজি বলবে। পেডাগজির ক্ষেত্রে বিভিন্ন স্যার ধরনের থাকে। বলছি স্যার, মাস্টার ডিগ্রিতে 50% থাকলে যাদের, তারা বসতে পারবে মানে হ্যাঁ আপার পারবে, প্রাইমারিতে? গ্র্যাজুয়েশনে নেই অথচ মাস্টার ডিগ্রি দিয়েছে, আগের বার নিয়ম অনুসারে ছিল, আগের বার স্যার। নিয়ম অনুসারে বসতে পারছিল, আগের বার স্যার বলছি, হ্যাঁ। স্যার দু স্যার হাজার বলছি, ষোলোর ওয়েমার পাবলিশ করেছে। হ্যাঁ, স্যার 2016 তো ওয়েমার তো পাবলিশ করেছে স্যার, ওটা কি হবে একটু বলবেন না? ওটার সাথে আমি জানি না, ওগুলো ওএমআর পাবলিশ করলে ওটা কোর্টের আন্ডারে, ও চাকরি থাকবে কি যাবে, ওগুলো খুব, ওগুলো ভাইটাল, মানে ওই সমস্ত নিয়ে খুব চাপ, মানে ওগুলোতে কমেন্ট করতেও পারবো না, কারণ এগুলো করা মানে ভুল ভাল হয়ে যাবে কমেন্ট, মানে এটা কেউ জানে না কি হবে। আগের চাকরি ফেরত পাবে কিনা আমার মনে হয় না, চান্স খুব কম, সত্যি কথা বলছি। যদি পায় খুবই ভালো হবে, যারা মানে যোগ্য তারা পাওয়া উচিত, কিন্তু আমি উচিত অনুচিত বললে তো কিছু হবে না, এবার কোর্ট ডিসাইড করবে কি। তবে কোর্টে মনে হয় না যে রায় চেঞ্জ হবে, নতুন সরকারও রায় চেঞ্জ করতে পারবে না, কারণ সরকার রায় চেঞ্জ করতে হয়তো হেল্প করতে পারে কিছু, মানে চেষ্টা করতে পারে, কিন্তু আমার মনে হয় না যে হবে। এবার দেখা যাক, আমার তো মনে হওয়ার উপর কিছু ডিপেন্ড করে না।
ঠিক আছে? স্যার ঠিক আছে। স্যার স্যার বলছি স্যার যে এই যে 50,000 স্টুডেন্ট মানে 50,000 টিচার হবে, এটা তো এই এসএলএসটি 2 বা এই যে এইটা না, বাদ এটা দিয়ে তো নতুনটা মানে আমি প্রথমেই বলে নতুন। দিয়েছি, প্রথমেই আমার কাছে আচ্ছা বলে এটা দিয়েছি যে এটা হচ্ছে 2026-27 বাজেট, 26-27 মানে 27 ধরে রাখো। তো তার ফলে স্যার আগেরটা ধরবে না, তাহলে তো হয়েই যেত, তাহলে বলতো যে সবই বাজেটের মধ্যে ঢুকে যাচ্ছে। বাজেট মানে হচ্ছে নতুন বছরের জন্য, মানে পরে নেক্সট বাজেট মানে কি, ধরো আজকে তুমি কারেন্ট ইয়ারের জন্য বাজেট হয় না, এটা কি জানো তুমি? ধরো তুমি একটা বাজেট করছো, তার মানে পরের বছরের জন্য। ধরো তুমি একটা টাকা পয়সার হিসাব করছো যে এ পরের মাসটা আমি কিভাবে চালাবো, তাহলে তুমি এই মাসে কিভাবে চালাবে সেটা হিসাব করবে। ধরো আজকে 10 তারিখ হয়ে গেছে, তাহলে এই মাসের হিসাব তো আর করবে না, এই মাসে যা খরচা হচ্ছে, পরের মাসটা আমি কি করে চালাবো তার হচ্ছে বাজেট। তার মানে সবসময় নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে কি হবে তার জন্য বাজেট। তার ফলে আগের যে টিচার রিক্রুটমেন্ট সেটাকে যদি নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের সঙ্গে যুক্ত করে দেয়, তাহলে বলবো এটা ছাত্রছাত্রীর সঙ্গে অন্যায় করছে, এটা হওয়া উচিত না। স্যার নর্মাল বলছি যে ম্যাথের তো স্যার 71 কাট অফ হয়েছিল 2025-এ, মানে সেই হিসেবে তো মাত্র 130টা কাস্টে চাকরি পেয়েছে ও মানে। 2025-এর হিসেব অনুসারে এবার চলবে না। 2025 আলাদা হিসেব, ওখানে 10 নম্বর এক্সট্রা অমুক তমুক অনেক কিছু দিয়েছে, ওই অনুসারে চলবে না, কেমন? ঠিক আছে, আমি রেকর্ডিংটা বন্ধ স্যার করে দিচ্ছি, কারণ এটাকে বেশিক্ষণ চালাচ্ছি না, এবং তোমাদের কোশ্চেন অ্যান্সার গুলো এমনি করো উইদাউট রেকর্ডিং। ঠিক আছে, আমি যাই হোক, স্যার তাহলে এটাই বলছিলাম বলার ছিল, কি আমি রেকর্ডিংটা বন্ধ করে